আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এই অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে বুঝে নেওয়ার চেষ্টা করো, তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি বোঝো বিষয়গুলো। দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে দাদা, বিশুদ্ধ বিষয়টা কি। আমরা তো বাজার থেকে নানা রকমের জিনিস কিনি, দুধের প্যাকেট, ঘি, মাখন, লবণ, মশলা, জুস, এই সমস্ত জিনিস কিনে থাকি এবং তাদের মানে সেই প্যাকেটের গায়ের উপরে লেখা থাকে যে বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ ঘি। তার মানে কি বোঝায়? কি বোঝায় যে বিশুদ্ধ দুধ মানে কি দুধের মধ্যে কি এক ফোঁটাও জল নেই, বা ঘির মধ্যে কি একটুও ভেজাল নেই? তাহলে তুমি কি বলবা যে দুধ একটা বিশুদ্ধ পদার্থ যার মধ্যে এক ফোঁটা জল নেই? তাহলে দুধ কি একটা বিশুদ্ধ পদার্থ? না বস, বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধ মানে সেটা বোঝায় না। তাহলে বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধ মানে কি বোঝায়? যে যে জিনিসটার কথা তুমি বলছো, যে জিনিসটাকে তুমি বিশুদ্ধ বলবে, সেটা কেবলমাত্র একই রকমের কণা দিয়ে তৈরি হবে। কি বললাম? একই রকমের কণা, বা বলতে পারো একই রকমের পদার্থ দিয়ে তৈরি হবে। যেমন যেমন আমরা দেখো, আমরা বিশুদ্ধ পদার্থকে, এই বিশুদ্ধ পদার্থকে দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে? একটা রয়েছে তোমার মৌল, কি বললাম? একটা হচ্ছে মৌল আর একটা হয়েছে তোমার যৌগ। আচ্ছা দা, মৌল কোনগুলো বলবো? মৌল হচ্ছে সেইগুলো যাদের কেবলমাত্র একই রকমের পরমাণু থাকে। যেমন আমি বললাম অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সবই কিন্তু মৌল। কারণ একটা সিলিন্ডার, ধরো একটা গ্যাসের সিলিন্ডার যার মধ্যে হাইড্রোজেন গ্যাস ভর্তি রয়েছে, তার মানে তাহলে বলবা তুমি দাদা এই যে সিলিন্ডারের মধ্যে কত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি হাইড্রোজেনের পরমাণু রয়েছে, তাই না? তাহলে প্রত্যেকটা পরমাণুই কিন্তু, তুমি যদি ভালো করে পর্যবেক্ষণ করো, প্রত্যেকটা পরমাণুই কিন্তু হাইড্রোজেনের পরমাণু। ওর মধ্যে কোনো একটা পরমাণু কিন্তু তুমি নাইট্রোজেন বা হচ্ছে কার্বন বা অন্য কোনো পরমাণু কিন্তু পাবা না। তাহলে এটা কিন্তু একটা তোমার মৌলের মধ্যে পড়ছে। তাহলে বলবা মৌল হলো কেবলমাত্র একই রকমের পরমাণু দিয়ে গঠিত এমন জিনিসগুলোই হচ্ছে মৌল। আর যৌগের কথায় আসি, যে দাদা যৌগ বলবা যে এক বা একাধিক মৌল মিলেই কিন্তু যৌগ তৈরি হয়। যেমন জল, দেখো বস, জল একটা কিন্তু যৌগ। কারণ জলের সংকেত কি? বলবা H2O। তার মানে তুমি তোমার বাড়ি থেকে জল তোলো আর আমেরিকায় গিয়ে জল তোলো, যেখান থেকেই তোলো না কেন, এই জলের মধ্যে সবসময় তুমি হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণুই পাবে। কখনোই এর মধ্যে কার্বন বা নাইট্রোজেনের পরমাণু কিন্তু জলের মধ্যে পাবে না। তাহলে জল কিন্তু একটা যৌগ। তাহলে আবার বলছি শোনো, যে বিশুদ্ধ পদার্থ আমরা তাদেরকেই বলবো যারা কেবলমাত্র একই রকমের কণা দিয়ে তৈরি। বিশুদ্ধ পদার্থ দুই রকমের হয়, একটা মৌল, একটা যৌগ দাদা। মৌল কোনগুলো? যেগুলো কেবলমাত্র একই রকমের পরমাণু দিয়ে গঠিত, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, লোহা, তামা, সোনা, রূপা। যৌগের মধ্যে বলবো দাদা যারা কি এক বা একাধিক মৌল দিয়ে তৈরি হয়েছে তারাই যৌগ। যেমন জল, চিনি, লবণ, তাই না? তারপরে হচ্ছে মিথেন বলতে পারো, এগুলো সবই কিন্তু যৌগ। আর যৌগ আর মৌল দুটোই কিন্তু বিশুদ্ধের মধ্যেই পড়ছে। তাহলে আর একটা জিনিস আছে মিশ্রণ। দাদা মিশ্রণ বিষয়টা কি সেটা আমরা দেখব। দেখো, দেখো মিশ্রণ হচ্ছে, আমি তোমাকে বললাম সমুদ্রের জল, খনিজ লবণ, মাটি, এগুলো কি বিশুদ্ধ পদার্থ না মিশ্রণ? এগুলো হচ্ছে মিশ্রণ। কারণ মিশ্রণ তুমি কাকে বলবা? বলবা যে সকল জিনিস বা যে সকল হচ্ছে বা পদার্থগুলো যারা কি এক বা একাধিক, এই মানে একের অধিক তোমার কি বিশুদ্ধ পদার্থ দিয়ে তৈরি হয়, তাদেরকে মিশ্রণ বলি। যেমন সমুদ্রের জলের মধ্যে আমরা কি পাই? বলবো দাদা সমুদ্রের জলের মধ্যে আমরা জলও পাবো, সাথে লবণও পাবো, তাই না বস? তাহলে এখানে দেখো দুই রকমের যৌগ আমরা পাচ্ছি, আর এই দুই রকমের যৌগ মিলেই কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়। কেমন? তাহলে বলবা সমুদ্রের জল কিন্তু একটা মিশ্রণ। খনিজ পদার্থ, দাদা খনিজ পদার্থের মধ্যে আমরা অক্সিজেন পাই, সিলিকন পাই, অ্যালুমিনিয়াম পাই, লোহা পাই, তাই না? তাহলে এগুলো সবই কিন্তু বস কি খনিজ পদার্থ বলে। মানে খনিজ পদার্থের মধ্যে আমরা অনেক কিছু পাচ্ছি, অনেকগুলো বিশুদ্ধ পদার্থ পাচ্ছি, তাহলে সেইগুলো মিলিয়েই কিন্তু একটা কি হয়? মিশ্রণ তৈরি হয়। তাহলে বলবা খনিজ পদার্থ একটা মিশ্রণ। মাটির কথায় আসো, তুমি বলবা দা মাটির মধ্যে আমরা খনিজ পদার্থ পাই, জল পাই, গ্যাস পাই, তাই না? তাহলে মাটিও কিন্তু একটা মিশ্রণ। কেমন? তাহলে মিশ্রণ কি? বলবা একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশে মিশ্রণ তৈরি হয়। বোঝা গেল বিষয়টা? চলো দেখো, এই তথ্যটা মাথায় রাখবে, এমসিকিউ আসতে পারে যে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে বাষ্পায়নের মতো
বাষ্পায়নের মতো ভৌত পদ্ধতির সাহায্যে জল থেকে পৃথক করা যায়। সিম্পল ব্যাপার। যদি তোমায় বলে যে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে কোন ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করবে, বাষ্পায়নের মতো ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করবে। কেমন? এবার এখানে একটা জিনিস বোঝো যে এই ভৌত পদ্ধতি কোনগুলো। দেখো, ভৌত পদ্ধতি হচ্ছে বাষ্পায়ন একটা ভৌত পদ্ধতি, গলন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, কেলাসন, এগুলো সবই কিন্তু ভৌত পদ্ধতির উদাহরণ। চলে আসো, এখানে তেমন কিছু নেই। এখানে দেখো, আচ্ছা, এবার আমরা তো দেখলাম যে দাদা বিশুদ্ধ পদার্থ, আবার বলছি শোনো, বিশুদ্ধ পদার্থ দু রকমের, একটা রয়েছে মৌল, যৌগ। মৌল হচ্ছে একই রকমের কণা দিয়ে তৈরি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, লোহা, সোনা, রূপা, তামা। আর যৌগের মধ্যে জল, লবণ, চিনি, মিথেন, এগুলো হচ্ছে যৌগ। এবার আমরা দেখব মিশ্রণ কত রকমের এবং কি কি। দেখো, মিশ্রণকে যদি আমরা ভাগ করি, আমরা দুটো ভাগে ফেলে দিলাম মিশ্রণকে। একটা আমরা বলবো সমসত্ব মিশ্রণ, যাকে দ্রবণও বলা হয়। মানে সমসত্ব মিশ্রণ আর দ্রবণ একই জিনিস। আর একটা রয়েছে, মানে ওই পেজে রয়েছে, আমি বলে দিচ্ছি, দেখো, অসমসত্ব মিশ্রণ। আর একটা কি? অসমসত্ব মিশ্রণ। ভালো করে সিম্পলভাবে বুঝে নাও যে সমসত্ব মিশ্রণ আর বা দ্রবণ কাকে বলে? যেখানে দুই রকমের যৌগ আমরা ফেললাম, ফেলে দিয়ে এমনভাবে গুলে গেল যে চোখে আর বোঝাই যায় না যে সেখানে দুই রকমের জিনিস আছে কি নেই। যেমন তোমাকে একটা গ্লাসের মধ্যে এতটা ধরো জল রয়েছে, তার মধ্যে আমি কি করলাম, দু ফোঁটা লেবুর রস ঢেলে দিলাম। তাহলে লেবুর রস ঢেলে দিয়ে একটু গুলিয়ে দিই, দিয়ে আমি যদি তোমাকে দেখাই, বলো তো এর মধ্যে কি আছে, তুমি কি বলবা? সরাসরি বলবা যে দাদা এই গ্লাসে তো জল রয়েছে, তাই না? তুমি দেখেই বলবা জল রয়েছে, কিন্তু যদি তুমি পান করো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা টক জল, মানে লেবু ঠেবু কিছু একটা দিয়েছে। কিন্তু দেখে কি তুমি বুঝতে পারবা? দেখে কিন্তু বুঝতে পারবা না, দেখে শুধু বলবা যে জল রয়েছে। তাহলে সেই ধরনের যে মিশ্রণগুলো, তাদেরকেই তুমি সমসত্ব মিশ্রণ বা দ্রবণ বলবে। আর আমি এখানে মিশ্রণ কেন বলছি, কারণ জল একটা যৌগ, আর তোমার ওই লেবুর রসও কিন্তু একটা যৌগ। তাহলে দুটো যৌগ মিলে কিন্তু মিশ্রণ তৈরি হয়। যেমন চিনি জল, বিষয়টা বুঝতে পারছো? চিনি জল, একটা গ্লাসে, কাচের একটা গ্লাসে জল রয়েছে, আমি কি করলাম, ১ চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে দিলাম। তারপরে আমি তোমাকে দেখালাম, বললাম যে বলো তো এই গ্লাসে কি আছে? তুমি দেখেই বলবা কি আছে? জল আছে, তাই না? সঙ্গে, সঙ্গে বলবা, কিন্তু পান করলে তুমি বুঝতে পারবা যে মিষ্টি লাগছে, মানে এর মধ্যে কিছু চিনির মানে চিনি মেশানো আছে। তাই না বস? তাহলে কিন্তু তুমি দেখে বলবা যে এর মধ্যে শুধু দেখে বলবা যে জল আছে, তাই না? তাহলে আমরা দেখে বুঝতে পারি না। আমরা কিন্তু মানে সমসত্ব মিশ্রণ বা দ্রবণকে কিন্তু দেখে বুঝতে পারি না যে এর মধ্যে কি আছে কি নেই। তাহলে সেই সমস্ত উদাহরণগুলোই হয়ে যাবে সমসত্ব মিশ্রণ বা দ্রবণের উদাহরণ। আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন জলের মধ্যে লবণ মেশানো, এটাও কিন্তু সমসত্ব মিশ্রণের উদাহরণ। তাহলে দাদা অসমসত্ব মিশ্রণ আমরা কোনগুলোকে বলবো? যেগুলো আমরা দেখে খুব সহজে বলতে পারবো। যেমন আমি যদি তোমাকে কি করলাম, ধরো আমি তোমাকে এরকম একটা কাঁচের গ্লাসে এতটা জল রয়েছে, তার মধ্যে কি করলাম, ১ চামচ বালি ঢেলে দিলাম। ১ চামচ বালি ঢেলে দিলাম। তাহলে সেই বালি কি জলের সাথে মিশবে? মিশবে না। তোমাকে যদি আমি দেখাই, বলো তো কি আছে? তুমি বলবা এই যে জল রয়েছে, তার তলায় কি ওটা? কুচি, কুচি বালি, বালি। হ্যাঁ, জলের মধ্যে বালি ঢেলেছো। তাহলে এটা তুমি দেখেই আলাদা করতে পারছো। তাহলে এই ধরনের মিশ্রণগুলোই কিন্তু অসমসত্ব মিশ্রণ বলবে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা। হুম। তাহলে যেমন আরো কিছু উদাহরণ দেখে নাও যে অসমসত্ব মিশ্রণের মধ্যে তুমি বলবা, যেমন সোডিয়াম ক্লোরাইড মানে তো লবণ, লবণ আর লোহার চূর্ণের মিশ্রণ। মানে একটা পাত্রে লবণ রয়েছে আর লোহার কুচি তুমি মিশিয়ে দিলে, তাহলে সেটাও তো একটা অসমসত্ব মিশ্রণ হচ্ছে। লবণ আর সালফারের মিশ্রণটাও একটা অসমসত্ব মিশ্রণ হচ্ছে। তেল আর জল, তেল আর জল, বলো কি হবে? এটাও দাদা অসমসত্ব মিশ্রণ হবে, কারণ অসমসত্ব মিশ্রণ যেগুলো হয় না, সেগুলো আমরা চোখে দেখেই বলতে পারি যে হ্যাঁ, এগুলো অসমসত্ব মিশ্রণ। কেমন? এবার এই কাজটা একটু দেখে নাও যে ৪ টে দল রয়েছে। এবারে ১ম এ দল কি করলো? কিছু পরিমাণ, মানে জলের মধ্যে কিছুটা সামান্য পরিমাণে যদি কপার সালফেট দ্রবণটা, মানে কপার সালফেটের কেলাস যোগ করে, তাহলে কি হবে? সেটা দ্রবণ হবে। সেটাকে দ্রবণ বলা হবে। আর বি দল কি করলো? ১ চামচ, মানে ওই যতটা জল ছিল ততটা জলের মধ্যে ১ চামচ কি করলো? তোমার হচ্ছে কপার সালফেট যোগ করলো। সেটাও কিন্তু দ্রবণই হবে। কিন্তু তুমি যদি মানে সি দল কি করলো দেখো, যে ওই জলের মধ্যে চকের পাউডার বা আটা ঢেলে দিল। তাহলে সেটা কি দ্রবণ হবে? সেটা কিন্তু দ্রবণ হবে না। তুমি বলবা সেটা কি? সেটা প্রলম্বনের মধ্যে পড়ছে। ঠিক আছে? আর যদি দুধ ঢালো জলের মধ্যে, সেটা কলয়েড হয়ে যাবে। তাহলে এই প্রলম্বন, কলয়েড কি? এইগুলো নিয়েও বুঝবো। কোনো চিন্তা করতে হবে না। মনোযোগ দিয়ে শোনো। এখানে তেমন কিছু নেই। ঠিক আছে? যেটা বললাম সেটাই। ঠিক আছে? যে প্রলম্বন, কলয়েড, দ্রবণ। ঠিক আছে?
তাহলে আরও একবার বলে দিই, হয়তো অনেকে মাথায় গেল না। যদি তুমি জলের মধ্যে কপার সালফেটের দ্রবণ যোগ মানে কপার সালফেটের পাউডার যোগ করো সেটা দ্রবণ বলবে। জলের মধ্যে যদি তুমি আটা বা মাটি যোগ করো সেটাকে প্রলম্বন বলবে। জলের মধ্যে দুধ যদি যোগ করো মানে দুধে জলে মেশাও তাহলে সেটাকে কলয়েড বলবে। কেমন? সেটা হচ্ছে কলয়েডের উদাহরণ। চলে আসো। আচ্ছা দেখো, এবার দ্রবণ বিষয়টা কি? একটু আগেই আমরা পড়ে নিয়েছি দাদা যে ২ বা তার বেশি হচ্ছে সমসত্ব মিশ্রণকেই আমরা দ্রবণ বলবো। ২টো বা তার বেশি সমসত্ব মিশ্রণ, এবার বলো সমসত্ব মিশ্রণ কোনগুলো? যেগুলো এমনভাবে গুলে যায় চোখে দেখে বোঝা যায় না, লেবু জল, সোডা জল, তাই না? লবণ জল, বা বলবা যে দাদা তোমার হচ্ছে কি চিনি জল, এগুলো সবই কিন্তু সমসত্ব মিশ্রণ, আর এই সমসত্ব মিশ্রণকেই দাদা দ্রবণ বলা হয়। তাহলে দ্রবণের উদাহরণগুলোও মাথায় রাখবে। মাথায় রাখার কোনো যুক্তিই নেই, বুঝে নিলে পরে তুমি খুব সহজে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে করতে পারবা। চলো এবার চলে আসি, দেখো সংকর ধাতুর বিষয়টা কি। সংকর ধাতু হলো ২ বা ততোধিক ধাতু বা একটি ধাতু একটি অধাতুর মিশ্রণ, যাকে ভৌত পদ্ধতির সাহায্যে গঠনকারী উপাদানগুলো থেকে পৃথক করা যায় না, কিন্তু তারপরেও সংকর ধাতুকে মিশ্রণই বলা হয়। কেমন? মাথায় রাখবে। আচ্ছা, এবার এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তোমার হচ্ছে এই পিতল তো একটা সংকর ধাতু, তা পিতলের মধ্যে কত শতাংশ কি কি থাকে এটাই গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে পিতলের মধ্যে ৩০% জিঙ্ক থাকে আর ৭০% কপার থাকে। কি বললাম? পিতলের মধ্যে জিঙ্ক থাকে 30%, আর কপার থাকে তোমার হচ্ছে ৭০%। কেমন? এই জিনিসটাই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখো। চলে আসো। তাহলে আমরা কি বুঝলাম দাদা? আমরা বুঝলাম যে সমসত্ব মিশ্রণকেই কিন্তু দ্রবণ বলে। কি বলে? সমসত্ব মিশ্রণকেই সমসত্ব মিশ্রণকেই দাদা দ্রবণ, দ্রবণ বানানগুলো দেখবে এবার, হ্যাঁ? বানানগুলো দেখবে। দ্রবণ বলে। এবার এই দ্রবণকে দুটো ভাগে ভাগ করা যায়। দ্রবণ থেকে মানে দ্রবণ থেকে কি বেরোয় দেখো, দ্রবণ সমান বলবে দ্রাবক, দ্রাবক যোগ দ্রাব্য। হ্যাঁ? দ্রাব্য মাথায় রাখবে। দ্রবণ সমান দ্রাবক যোগ দ্রাব্য। মানে একটা দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে। কি থাকে? কিছু মানে তোমার দ্রাবক থাকে আর দ্রাব্য থাকে। তাহলে দ্রাবক কোনটা, দ্রাব্য কোনটা সেই বিষয়টা আমরা বুঝবো। এই যে দাদা একটা গ্লাস, এবার এই গ্লাসের মধ্যে এতটা জল রয়েছে, এতটা জল রয়েছে। তার মধ্যে আমি তোমাকে কি করলাম? ১ চামচ, ১ চামচ মানে এই অল্প একটু ১ চামচ চিনি মিশিয়ে দিলাম। মিশিয়ে গুলিয়ে দিলাম। তাহলে সেটা তো সম্পূর্ণ জলের সঙ্গে মিশে যাবে, বাইরে থেকে ধরা যাবে না যে জলে কি আছে, তাই না? তাহলেই সেটা দ্রবণ হয়ে গেল, তাহলেই সেটা দ্রবণ হয়ে গেল। এবার দ্রবণ যেহেতু হয়ে গেছে, দ্রবণের মধ্যে কি কি থাকে? তুমি বলবা দাদা দ্রবণের মধ্যে দ্রাবক আর দ্রাব্য থাকে। এবার বলো দ্রাবক কোনটা, দ্রাব্য কোনটা? বলবা দাদা দ্রবণ, এই যে দ্রবণটার মধ্যে জল ছিল বেশি পরিমাণে, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকেই আমরা দ্রাবক বলবো, যেটা কম পরিমাণে থাকে সেটাকে দ্রাব্য বলবো। তাহলে জলের মধ্যে চিনি মিশিয়েছি, জলটা হলো দ্রাবক আর চিনিটা হলো দ্রাব্য। কোনো সমস্যা বুঝতে? সেটাই কিন্তু এখানে বুঝিয়েছে যে দেখো দ্রবণে দ্রাবক এবং দ্রাব্য রূপে দুটি উপাদান বর্তমান। দ্রবণে যে উপাদানটি অন্য উপাদানকে দ্রবীভূত করে মানে গিলে ফেলে, খেয়ে ফেলে। জলে লবণ দিলে লবণকে জল খেয়ে ফেললো, মানে আর দেখা গেল না, জলকেই শুধু দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে দ্রাবক, সেইটাই হচ্ছে দ্রাবক। আর দ্রবণে যে উপাদানটি দ্রাবকে দ্রবীভূত হয় মানে যেটা গুলে গেছে জলের মধ্যে সেটাই হচ্ছে দ্রাব্য। সিম্পল ব্যাপার, বা বলতে পারো যে দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে সেটাকে দ্রাবক বলে, যেটি কম পরিমাণে থাকে সেটাকে দ্রাব্য বলে। চলো আমি তোমাকে একটা উদাহরণ হিসাবে বলি, তুমি বলবা সঠিক উত্তর। এই যে দাদা একটা গ্লাস রয়েছে, এবার এই গ্লাসের মধ্যে এতটা জল রয়েছে, ঠিক আছে? এতটা জল রয়েছে, আমি এই গ্লাসে ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে দিয়েছি, ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে দিয়েছি। বলো এবার যে পুরোটা তো একটা দ্রবণ হলো, এবার বলো যে দ্রাবক কোনটা আর দ্রাব্য কোনটা? সঙ্গে সঙ্গে বলবা দ্রাবক হলো যেটা বেশি পরিমাণে রয়েছে জলটা, আর দ্রাব্য হলো দাদা যেটা কম পরিমাণে অর্থাৎ যেটা মিশিয়েছি লেবুর রস। কি বলবে? লেবুর রসটা হলো দ্রাব্য। কোনো সমস্যা? চলে আসো আরও কিছু উদাহরণ দেখো। জলে চিনি দ্রবীভূত করাকে কি বলা হয়?
জলের মধ্যে চিনি মেশানোকে তুমি কি বলবা? জল তো তরল, চিনি তো দাদা কঠিন। তার মানে বলবা তরলের মধ্যে কঠিনের দ্রবণ। কি বলবে? তরলের মধ্যে কঠিনের দ্রবণ। এখানে দ্রাব্য কি আর দ্রাবককে বলবা অল্প পরিমাণে যেটা থাকে সেটা দ্রাব্য, আর যেটা বেশি পরিমাণে থাকে সেটা দ্রাবক। অর্থাৎ চিনি হলো দ্রাব্য, জল হলো দ্রাবক। বলো এই সমস্ত জিনিস কি মুখস্থ করতে হয়? এগুলো মুখস্থ করতে হয় না। বুঝে গেছো? এবার গড় করে অ্যান্সার করবে তুমি। বলো অ্যালকোহল যখন অনেকে দেখো ড্রিঙ্ক করে মানে মদ পান করে, তারা কি করে? তারা মানে অল্প অল্প মদের মধ্যে কিন্তু জল মেশায় বেশি, তাই না? তাহলে বলো এর মধ্যে অল্প মদে জল মেশায় বেশি, তার মানে যেটা বেশি মেশাচ্ছে সেটাই তো তোমার কি, সেটা কি, সেটা কিন্তু তোমার হচ্ছে বলবা যে দ্রাবক, আর যেটা কম মেশাচ্ছে সেটা হচ্ছে দ্রাব্য, তাই না? আচ্ছা সেটা এক রকমের গেল। এখানে এটা দেখো, এখানে বলছে অ্যালকোহলে কঠিন আয়োডিনের দ্রবণ যাকে টিংচার অফ আয়োডিন নামে পরিচিত। এতে আয়োডিন কি থাকে? আয়োডিন তো তুমি দেখো অ্যালকোহলের মধ্যে যদি আয়োডিন মেশাও তাহলে সেটাকে বলা হবে টিংচার অফ আয়োডিন। আয়োডিন তুমি মেশাচ্ছ, তাহলে ওই জিনিসটা অল্প, আয়োডিন অল্প, তাই আয়োডিনকে বলবে দ্রাব্য। আর অ্যালকোহলের মধ্যে মেশাচ্ছ অর্থাৎ ওটাকে তুমি দ্রাবক বলবে। বলো বায়ুযুক্ত পানীয় যেমন হচ্ছে সোডা জল, বলো এটা গুরুত্বপূর্ণ কিন্তু মাথায় রাখবে। সোডা জলের মধ্যে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, মাথায় রাখবে। আর সোডা জল, জল, সোডা, জল, জল অর্থাৎ তরল, তরলের মধ্যে গ্যাস, তাহলে এখানে কিন্তু তরলের মধ্যে তুমি গ্যাস দ্রবীভূত করছো। সোডা জল হলো তরলে গ্যাসের দ্রবণ, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। সোডা জল তরলে গ্যাসের দ্রবণ। আর সোডা জলের মধ্যে জল বেশি রয়েছে তাই জলকে দ্রাবক বলবো, আর সোডা অর্থাৎ মানে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা দ্রাব্য বলবো। এবার বলো বায়ু কি? বায়ু কিন্তু একটা বস মিশ্রণ, মাথায় রাখবে। বায়ু একটা মিশ্রণ, যা বায়ু একটা সমসত্ব মিশ্রণ, আর সমসত্ব মিশ্রণকেই তো আমরা দ্রবণ বলি, তাই না? তাহলে বায়ুকে দ্রবণ বললেও ভুল হবে কি? হবে না। তাহলে বলতে পারো যে বায়ু একটি সমসত্ব মিশ্রণ যার মধ্যে দুটো মুখ্য উপাদান রয়েছে। এক রয়েছে তোমার হচ্ছে অক্সিজেন 21%, আর একটা রয়েছে নাইট্রোজেন 78%। কেমন? চলে আসো তাহলে দ্রবণ সম্পর্কে পড়েছি। এবার দ্রবণ ধর্মবলীগুলো আমরা খুব ভালো করে মাথায় রাখবো, মুখস্থ করতে হবে না, শোনো। প্রথমেই দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ, একদম ঠিক, ভুলবো না কখনো। আচ্ছা, দ্রবণে দ্রাব্যের কণাগুলোর ব্যাস 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটারের থেকেও কম হয়, সেই জন্য এদেরকে খালি চোখে দেখা যায় না। আচ্ছা আচ্ছা দাদা, ওই জলের মধ্যে 1 চামচ চিনি মেশালাম, চিনিটা গুলে গেল, চিনির মানে গুলে গেল, তারপর চিনিকে আর দেখা গেল না। তার মানে বুঝতে পারছে যে এই চিনির এক একটা কণা, মানে চিনির দানা নয় কিন্তু কণা, চিনির দানা গুলে গেলে অনেক কণা, লক্ষ লক্ষ কোটি কোটি কণা পাওয়া যায়। আর সেগুলোর ব্যাস এতটাই ছোট, কতটা ছোট? 1 ন্যানোমিটার বা 10⁻⁹ সেই জন্য এদেরকে খালি চোখে দেখা যায় না। তাহলে দ্রবণ সম্পর্কে দুটো জিনিস আমরা মাথায় রাখলাম। এক, দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ, আর এক হলো দ্রবণের কণাগুলোকে কখনোই খালি চোখে দেখা যাবে না। এবার এবার একটা জিনিস আমাকে তুমি বলো, এই যে দেখো আমরা ওই যে আগে হয়তো তোমরা পড়েছো, আমার কাছে যারা পড়েছো, সূর্য থেকে যে আলোক রশ্মি আসে বায়ুমণ্ডলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সঙ্গে বাধা পেয়ে এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে দেয়, সেই জন্য কিন্তু আমরা আকাশের রংটা নীল দেখি, তাই না? তাহলে তাহলে এবার ঠিক একই রকমই দেখো, এই একটা গ্লাস যার মধ্যে জল রয়েছে এবং সাথে তুমি 1 চামচ লবণ গুলিয়ে দিয়েছো, তাহলে একটা দ্রবণ হলো। কি হলো? দ্রবণ তৈরি হলো। এখানে তুমি একটা টর্চ লাইট ধরেছো, এখানে একটা টর্চ লাইট ধরেছো, আলোক রশ্মিটা তুমি এই গ্লাসের এদিক দিয়ে ফেলছো, এবার এদিক দিয়ে কি দেখা যাবে? দেখা যাবে না বস। কেন দেখা যাবে না? আলোক রশ্মি কিন্তু এদিক দিয়ে বেরোবে না। কারণ কি? কারণ দ্রবণের মধ্যে যে কণাগুলো না খুব খুব খুবই ছোট, তারা ওই যে আলোক রশ্মি যেটা আসছে সেই আলোক রশ্মিকে বিক্ষিপ্ত করতে পারে না। কি করতে পারে না? মানে বিচ্ছুরিত করতে পারে না, এবং ওই আলোক রশ্মির গতিপথকেও কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে দৃশ্যমান করতে পারে না, এমন দেখাতে পারে না। সেই জন্য বলবা যে দ্রবণের কণাগুলোর আকার খুব ছোট হয় বলে তারা দ্রবণের মধ্যে দিয়ে অতিক্রান্ত আলোক রশ্মিকে বিচ্ছুরিতও করতে পারে না। আর যদি আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে নাই পারে তাহলে আলোক রশ্মির গতিপথকে কি করে দৃশ্যমান করবে? তাই বলবো আলোক রশ্মির গতিপথকে দৃশ্যমানও করতে পারে না। চলে আসো দেখো পরের পয়েন্ট, পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে। পরিশ্রবণ পদ্ধতি মানে কি? পৃথকীকৃত ফানেল, মানে ছেঁকে ছেঁকে বলতে পারো। তুমি কি চিনি জলের মধ্যে যখন চিনি জলটা গুলে গেল, গুলে যাওয়ার পরে কি তুমি সেই দ্রবণ থেকে কি ওই শুধুমাত্র চিনির কণাগুলোকে কি তুমি ছেঁকে বার করতে পারবা? লবণ জল
বা তোমার হচ্ছে লেবু জলের মধ্যে কি তুমি লেবুর কণাগুলোকে কি ছেঁকে বার করতে পারবা না। তাই বলবা যে পরিশ্রবণ পদ্ধতি অর্থাৎ ছাঁকার সাহায্যে দ্রবণে উপস্থিত দ্রাব্যের কণাগুলো দ্রবণ থেকে পৃথক করা যায় না। তাই বলবে যে দ্রবণকে স্থির অবস্থায় রেখে দিলে দ্রাব্যের কণাগুলো থিতিয়ে পড়ে না, দ্রবণ হলো সুস্থিত। দ্রবণ হলো সুস্থিত। এই যে এই বিষয়টা বোঝো যে জলের মধ্যে তোমার হচ্ছে লেবুর রস মিশিয়ে দিয়েছো, সেই লেবুর রসের কণাগুলো কিন্তু জলের সমস্ত জায়গায় যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে কিন্তু স্থান করে নিয়েছে। এবার তুমি যদি 1 ঘন্টা কেন 10 ঘন্টাও রেখে দাও, ওই কণাগুলো যেখানে যেখানে ফাঁকায় যেখানে যেখানে জায়গা করেছে সেখানে সেখানেই সেরকমই থাকবে, কখনোই ওই কণা বা লেবুর রসটা নিচে এসে জমা হবে না। তাই বলবা দ্রবণ হলো সুস্থিত। আরও একবার বলছি, মানে মাথায় রাখো যে দাদা দ্রবণ একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণের কণাগুলো খুব ছোট হয়, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটারের থেকেও কম। সেই জন্য ওই দ্রবণের কণাগুলো কোনো আলোক রশ্মিকে তার মধ্যে দিয়ে যেতে দেয়, মানে বিচ্ছুরিত হতে দেয় না, এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান দেখায় না। আর ওই পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে আমরা দ্রবণকে মানে দ্রবণের মধ্যে যে দ্রাব্য রয়েছে সেই দ্রাব্যের কণাগুলোকে দ্রবণ থেকে পৃথক করতে পারবো না। আর সেই কারণেই আমরা বলবো দ্রবণ হলো সুস্থিত। কোনো সমস্যা? চলে আসো যে দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কে দেখে নাও। আচ্ছা, এখানে এই কাজে তেমন কিছু নেই, চলে আসো এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেখো। যে বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। তাহলে বলো যে সম্পৃক্ত দ্রবণ আমরা কাকে বলবো? এই একটা গ্লাসের মধ্যে এতটুকু জল রয়েছে, এবার এই জলের মধ্যে তুমি লবণ ঢালছো, 1 চামচ 1 চামচ করে ঢালছো আর গোলাচ্ছ। প্রথমে 2-4 চামচ ঢাললে গোলালে, তারপরে আরও 2-4 চামচ ঢাললে গোলালে, এবং তারপরে আর যখন তুমি যেই লবণ একটু দানা ঢালতে যাচ্ছ দেখছো সেগুলো আর গুলছে না। তাহলে তার আগের অবস্থা পর্যন্ত মানে বলবা যে একটি দ্রবণে আমরা সর্বোচ্চ মানে সব থেকে বেশি যতটা দ্রাব্য মানে ঢেলে দিয়ে গুলিয়ে দিলে পরে সেটা মিশে যাচ্ছে, সেইটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মানে যার পরে আর অন্য মানে আর পরের বার কিছু সামান্য যদি আর 1 চুলো দিই তাহলে সেটাও কিন্তু আর জলের সঙ্গে মিশবে না। সেইটাই আর কি বোঝানো হচ্ছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম? যে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্যকে দ্রবীভূত করা যায় মানে গোলানো যায়, সেই পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হলেই তাকে সম্পৃক্ত দ্রবণ বলবো। কেমন? আচ্ছা, দেখো এই সম্পৃক্ত, দেখো এটাও গুরুত্বপূর্ণ যে সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য ওই উষ্ণতায় দ্রবীভূত থাকে তাকে ওই উষ্ণতার মানে ওই নির্দিষ্ট উষ্ণতায় উক্ত দ্রাব্যের দ্রাব্যতা বলে। তাহলে কি বললাম যে সম্পৃক্ত দ্রবণ মানে বুঝতেই পারছো সম্পৃক্ত দ্রবণ মানে কোনটা? যেখানে এমন একটা দ্রবণ যেখানে আমরা জলের মধ্যে ধরো লবণ মেশাচ্ছি আর এমন এতটাই লবণ মিশিয়ে ফেলেছি যে তারপরে আর যদি লবণ মেশাই সেটা মিশবে না, সেটাই তো সম্পৃক্ত দ্রবণ। এবার সেই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য আছে এর মধ্যে যতটা লবণ আছে ওই লবণকে বা বলতে পারো ওই দ্রাব্যকে ওই উষ্ণতায় দ্রবীভূত করলে তাকে ওই নির্দিষ্ট উষ্ণতায় উক্ত দ্রাব্যের দ্রাব্যতা বলে। আমি লবণ আর জল দিয়ে তোমাকে বোঝালাম, বিষয়টা বুঝতে পারলে? চলো। আচ্ছা, অসম্পৃক্ত দ্রবণ দেখো, যদি দ্রবণে দ্রবীভূত দ্রাব্যের পরিমাণ সম্পৃক্ত অবস্থার গাঢ়ত্ব থেকে কম হয় তখন তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। ঠিক আছে, এখানে কিন্তু মিশ্রণের কথা আলোচনা করছি না, দ্রবণের কথা আলোচনা করছি। যে অসম্পৃক্ত দ্রবণ হলো বলবে দাদা যে যে এমন একটা দ্রবণ যেখানে আমরা চাইলে পরে এতটুকু জলের মধ্যে অনেক খান্তিক লবণ বা চিনি মিশিয়ে সেটাকে গোলাতে পারতাম, কিন্তু আমি কি করেছি অল্প সামান্য পরিমাণে মিশিয়ে গুলিয়ে মানে যে চিনি ফেলে দিয়ে সেটাকে গুলিয়েছি। তাহলে সেই ধরনের যে তোমার হচ্ছে দ্রবণটা সেটাকে তুমি অসম্পৃক্ত দ্রবণ বলবে, যেখানে আরও কিছু মেশানো যেত আরও কিছু গোলানো যেত কিন্তু করিনি। ঠিক আছে, তার আগের অবস্থা পর্যন্ত মানে ওই যে তোমার সম্পৃক্ত দ্রবণের আগের অবস্থা পর্যন্তই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। বুঝলে? না বুঝলে কিন্তু কমেন্টে জানাবে। দেখো বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করতে থাকলে কি ঘটবে? তা সেটা মাথায় রাখবে যে দ্রাব্যের কিছু অংশ স্ফটিক আকারে বের হয়ে যাবে। কি বললাম? একটি নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে ধীরে ধীরে মানে সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে তোমার এই দ্রাব্যের কিছু অংশ স্ফটিক আকারে বের হয়ে যাবে। কেমন? এবার দেখো এই যে তোমার ওই গাঢ়ত্ব প্রকাশ মানে তোমার হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ। গাঢ়ত্ব মানে তো বোঝো যে কতটা গাঢ়, কতটা পাতলা না কতটা গাঢ়, সেটা কি করে বার করব? তা এই দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ মানে করার 3টি পদ্ধতি আছে। 1, ভরের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করা যায়। আরেক আছে দেখো, আরেক আছে আয়তনের। আরেক আছে কি? যে তোমার আয়তনের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করা যায়। আরেকটা রয়েছে তোমার এই দ্রাব্যের ভর নিবা আর দ্রবণের আয়তন নিবা। তাদের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করা যায়।
চলে আসো যে ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ। মুখস্থ করতে হবে না, বুঝিয়ে দিচ্ছি শোনো। কি করবা? যখনই এই দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ বার করতে বলে এরকম ৩টে সূত্র আছে। প্রথমেই ভগ্নাংশের দাগ দেবে, নিচে লিখবে দ্রবণ। সবসময় নিচে কি লিখবে? দ্রবণ। আর উপরে লিখবে দ্রাব্য। আর একটা জিনিস জানো যে ইনটু 100 হবেই। এইটুকু সবসময় হবে। এবার দেখো যখনই প্রশ্ন দেখবা যে কি বলেছে, যে ভরের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ। কিসের? ভরের। তাই দুই জায়গাতেই ভর লিখে দেবা। হয়ে গেল, এই সূত্রটা হয়ে গেল তোমার। ঠিক আছে, চলে আসো। এবার তোমাকে ধরো ৩ নাম্বারটা আমি বলছি। তুমি তো জেনেই গেছো যে ভগ্নাংশের দাগ দেবো দাদা, নিচে লিখবো যে দ্রবণ, আর উপর দ্রবণ কিন্তু দ্রাবক নয়। দ্রবণ মানে বুঝেছো? লেবু জল পুরোটাই কিন্তু দ্রবণ। আর লেবু জলের মধ্যে লেবুটা হলো শুধু মানে তোমার হচ্ছে দ্রাব্য, জলটা কিন্তু নয়। ঠিক আছে, জলটা দ্রাবক। এখানে জলের কথা তোলাই হচ্ছে না, মানে দ্রাবকের কথা কিন্তু এখানে তোলাই হচ্ছে না। শুধু দ্রবণ আর তোমার দ্রাব্য। ওপরে থাকবে দ্রাব্য ইনটু 100। এই পর্যন্ত তোমার হবেই। এবার আমাদের বলেছে যে আয়তনের অনুপাতে শতকরা হারে, তাই না? তাহলে এখানেও আয়তন লেখো আর এখানেও আয়তন লিখবে, ব্যাস হয়ে গেল। এখানে 100 হবে। হ্যাঁ বস। এবার যদি তোমাকে বলা হয় যে তোমাকে বললো যে দ্রাব্যের ভর আর দ্রবণের আয়তন, আমরা তো কি জানি? আমরা তো জানি নিচে দ্রবণ লিখবো, ওপরে লিখবো দ্রাব্য, এই জায়গা গুণ 100 হবে। এবার এখানে যা বলেছে তাই করবো। বলেছে দ্রবণের ভর নাও, তাহলে দ্রবণের ভর হবে। আর দ্রাব্যের ভর নিতে বলেছে, দ্রাব্যের ভর নিলাম। আর দ্রবণের আয়তন বলেছে, তাহলে দ্রবণের আয়তন। ব্যাস, 3টে সূত্র তোমার মাথায় থেকে গেল। কোনো সমস্যা? চলে আসো, একটা প্রশ্ন করো। বলছে একটি দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ 320 গ্রাম জলে দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব ভরের অনুপাতে শতকরা হারে প্রকাশ করো। কিচ্ছু নাই দাদা, আমরা জানি ভগ্নাংশের দাগ দেব, নিচে লিখব দ্রবণ, ওপরে লিখব দ্রাব্য, গুণ দেব 100। এবার আমাদের বলেছে যে ভরের অনুপাতে, তার মানে এখানেও ভর হবে, এখানেও ভর হবে। এবার কথাটা হচ্ছে যে প্রশ্নে কি বলেছে? বলছে 40 গ্রাম সাধারণ লবণ 320 গ্রাম জলে দ্রবীভূত আছে। তাহলে এখানে দ্রবণ কত? বলো দেখি, কেমন বুদ্ধি তোমার। সঙ্গে সঙ্গে বলবা দ্রবণ মানে কি? দ্রবণের মধ্যে দ্রাব্য আর দ্রাবক দুটোই মিলেই কিন্তু দ্রবণ তৈরি হয়। তাহলে এমন একটা দ্রবণ যার মধ্যে 40 গ্রাম সাধারণ লবণ আর 320 গ্রাম জল আছে, তাহলে এই দুটো মিলেই তো দ্রবণ তৈরি হচ্ছে। তাহলে 320 আর 40 বলবা 360। আর দ্রাব্য কোনটা? যেটা অল্প পরিমাণে থাকে। লবণ জলের মধ্যে লবণ অল্প, অর্থাৎ লবণ হচ্ছে 40 গ্রাম আছে, তাহলে 40 উপরে ব্যাস অঙ্ক হয়ে গেল। ঝেড়ে দাও, 0 0 4 দিয়ে তুমি কাটো, 9 হচ্ছে, 9 দিয়ে 100কে ভাগ করলে 11 পয়েন্ট সামথিং আসে। 11 পয়েন্ট সামথিং আসে প্রলম্বন। চলো, কিচ্ছু নেই। দেখো প্রলম্বন বিষয়টা কি, শুধু একটা উদাহরণ তুমি মাথায় রাখবে, সেটা হচ্ছে কাদা জল। এটা হলো প্রলম্বন। এই জিনিসটা শুধু মাথায় রাখবে। এই কাদা জলটা তুমি মাথায় রেখেছো, এবার কাদা জলের কথা চিন্তা ভাবনা করবা আর প্রলম্বনের ধর্মগুলো নিজে নিজে বলবা। কি বললাম? কাদা জলের কথা ভাববা, মনে মনে কাদা জল সম্পর্কে ভাববা, আর প্রলম্বনের ধর্ম নিজে খাতায় লিখে দিবা চোখ কান বুঝে। প্রথমেই বলবা যে প্রলম্বন হলো একটি অসমসত্ব মিশ্রণ। হ্যাঁ দাদা, কাদা জলের মধ্যে ওই তোমার হচ্ছে কি থাকে, মানে মাটি আর জল গুলিয়ে তোমার হচ্ছে কাদা জল তৈরি করা হয়। তার মানে এটা একটা অসমসত্ব মিশ্রণ, সমসত্ব তো নয়, তাই না? চলে আসো, কাদা জল মাথায় রাখো, কাদা জল। প্রলম্বন মানেই কাদা জল, প্রলম্বন মানেই কাদা জল। ঠিক আছে, দেখো যে প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়, অবশ্যই কাদা জলের মধ্যে কাদাগুলোকে তো আমরা খালি চোখে দেখতে পাবো। হ্যাঁ। আচ্ছা, প্রলম্বনের কণাগুলো দ্রবণের মধ্যে দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। অবশ্যই কাদা জলের মধ্যে ওই কাদা বা মাটির কণাগুলো কিন্তু বেশ বড়, যার জন্য আমরা খালি চোখে দেখতে পাই। আর কণাগুলো বড় বলেই তো সেই যে কাদা, একটা গ্লাসে কাদা জল রয়েছে, সামনে টর্চ লাইট ধরলে পরে তার মধ্যে দিয়ে ওই আলোক রশ্মি কাদা জলে গিয়ে এরকম বিক্ষিপ্ত হবে, এরকম বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ ওর মধ্যে দিয়ে, ওই গ্লাসের মধ্যে দিয়ে, কাদা জলের মধ্যে দিয়ে আলোক রশ্মিকে দেখা যাবে এবং আলোক রশ্মির বিচ্ছুরিতও হবে, মানে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান হবে। বিষয়টা বুঝতে পারলে? দ্রবণের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটতো না। ঠিক আছে, শুধুমাত্র দ্রবণের ক্ষেত্রেই ঘটে না, কাদা জল মানে প্রলম্বন আর কলের দুই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ঘটে। কেমন? আচ্ছা দেখো, প্রলম্বনকে কিছুক্ষণ স্থির অবস্থায় রেখে দিলে প্রলম্বনে উপস্থিত দ্রাব্যের কণাগুলো থিতিয়ে পড়ে। মনে করো, মনে ভাবো, কাদা জলকে কিছুক্ষণ স্থির অবস্থায় রাখলে পরেই তোমার কণাগুলো থিতিয়ে পড়বে, কাদার কণাগুলো থিতিয়ে পড়বে। তাহলে প্রলম্বনও তাই। প্রলম্বন একটা দুস্থিত মানে উপাদান, বলবা প্রলম্বন হলো
দুস্থিত। পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে মিশ্রণ থেকে দ্রাব্যের কণাগুলোকে পৃথক করা যায়। কাদা জলকে তুমি তোমার হচ্ছে কি যখন থিতিয়ে পড়বে, তারপর তুমি তো ছেঁকনি ফেকনি কিছু বা মশারি ফশারি কিছু দিয়ে কিন্তু জলের থেকে কাদাকে কিছুটা হলেও কিন্তু বার করে ফেলতে পারবে, তাই না বস? তাহলে বলবা যে পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে কিন্তু প্রলম্বনগুলোকে পৃথক করা যায়। আর কণাগুলো থিতিয়ে পড়লে প্রলম্বন অবস্থাতে নষ্ট হয়ে যায়। কাদা জল যখন থাকে তখন তো দেখো ঘোলাটে কেমন দেখায়। এবার যখন তোমার হচ্ছে কিছু সময় রেখে দিলে কাদা নিচে জমে যাবে, তখন কিন্তু পুরো একদম স্বচ্ছ জল হয়ে যাবে। তখন কিন্তু আর প্রলম্বন অবস্থা থাকবে না। তাই বলছে যে কণাগুলো থিতিয়ে পড়লে প্রলম্বন অবস্থাতে নষ্ট হয়, তখন এটি আর আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে না। স্বাভাবিক ব্যাপার। যখন কাদা জল মানে আর প্রলম্বন অবস্থায় থাকছে না, তখন আলোক রশ্মি কি করে বিচ্ছুরিত হবে? তাহলে বুঝতে পারলে শুধুমাত্র কাদা জল দিয়ে তুমি কিন্তু প্রলম্বনকে মাথায় রাখবে। মনে করো প্রলম্বন মানেই হচ্ছে কাদা জল। তাহলে অসমসত্ব মিশ্রণ খালি চোখে দেখা যায়, আলোক রশ্মিকে যেতে দেয়, আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। আর হচ্ছে তোমার কিছুক্ষণ যদি রেখে দিই তাহলে পরে তোমার হচ্ছে কি হবে, থিতিয়ে পড়বে মানে নিচে জমে যাবে। দুস্থিত তাহলে সুস্থিত নয়, পরিশ্রবণের সাহায্যে পৃথক করা যায়। আর তোমার হচ্ছে কি, আর যখন হচ্ছে কিছু সময় পরে তোমার হচ্ছে এই প্রলম্বন অবস্থা নষ্ট হয়ে যায়, তখন আর আলোক রশ্মি বিচ্ছুরিত হয় না। ব্যাস, সিম্পল ব্যাপার। কলয়েড চলে আসো। দেখো, কলয়েডের কথা আসা মাত্রই তোমার মাথায় আসবে কি? দুধ। কি মাথায় আসবে? দুধের কথা মাথায় আসবে। কি বললাম? যে দ্রবণের কথা মাথায় আসার মতো লেবু জলের কথা ভাববে। দ্রবণ মানেই লেবু জল, প্রলম্বন মানেই কাদা জল, কলয়েড মানেই দুধ বা দুধ জল। ঠিক আছে? সেটাও বলতে পারো যে কলয়েড আসা কলয়েড সম্পর্কে কোনো তথ্য আসা মাত্রই তুমি মাথায় রাখবা যে দুধ জল। ঠিক আছে? তাহলে এবার চলে আসো। দেখো, দুধ একটি কলয়েডের উদাহরণ, আর কলয়েড একটি অসমসত্ব মিশ্রণ। কলয়েডীয় কণাগুলোর আকার খুব ছোট হওয়ার জন্য আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। তুমি বলো বস, যে দুধ জলের মধ্যে দুধের কণাগুলোকে তুমি খালি চোখে দেখতে পাবা? পারবা না। আর দেখো, বলছে কিন্তু এই কণাগুলো সহজেই দৃশ্যমান আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে। একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো যে দুধ জলের মধ্যে যখনই জলের মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম, তখন এই জলের কালারটা কেমন সাদা হয়ে গেল, তাই না? তার মানে তার মানে নিশ্চয়ই হ্যাঁ, দুধের কণাগুলো জলের সঙ্গে ভালো করে মিশে গেছে, এবং কি ওর মধ্যে ওর কণাগুলো আমরা খালি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু আলোক রশ্মিকে বিচ্ছুরণ ঘটানোর জন্য কিন্তু কণাগুলো বেশ বড়। ওই জন্য মাথায় রাখবে যে কলয়েডীয় দ্রবণে আলোক রশ্মি বিচ্ছুরিত ঘটতে পারে। আর এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। ঠিক আছে? এটাকেই বলা হয় টিন্ডাল প্রভাব। তা চলো আমরা সরাসরি ধর্মে চলে যাই। ঠিক আছে? চলো সরাসরি। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই ছবিটা দেখো, এই এ নাম্বারটা কি বলতো বস? এটা হচ্ছে লেবু জল। এটা মনে করো লেবু জল। এবার লেবু জলে দেখেছো এই যে টর্চ লাইটের আলো মারছো তুমি, এই লেবু জলের মধ্যে দিয়ে আলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? এর মধ্যে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে না, আলোক রশ্মি গতিপথ দৃশ্যমান হচ্ছে না। কারণ জানি লেবু জল একটা সমসত্ব মিশ্রণ, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলোক রশ্মি বিচ্ছুরিত হতে পারে না। এটা কি বি নাম্বার? এটা হচ্ছে কি জল? এটা দুধ জল। এটা দুধ জল। এই দেখো আলোক রশ্মি আসছে, দেখো এর মধ্যে দিয়ে দৃশ্যমান হচ্ছে, এর মধ্যে দিয়ে দৃশ্যমান হচ্ছে, তাই না? তাহলে কিন্তু দুধ জলের মধ্যে দিয়ে কিন্তু দুধ জল বা যখন প্রলম্বন থাকে, তখন প্রলম্বনের মধ্যে দিয়ে কিন্তু আলোক রশ্মি এরকম বিচ্ছুরিত হয়, দেখা যায়। ঠিক আছে? তাহলে আমরা বলবো, দেখো কপার সালফেট, ওই যে কপার সালফেট, জলের মধ্যে কপার সালফেট মেশালে তো সেটা একটা দ্রবণ। সেটা কি? সেটা একটা দ্রবণ। মনে পড়ছে তোমার যে জলের মধ্যে ১ চামচ বা ১ চিমটি যাই কপার সালফেটের পাউডার মেশাও না কেন, সেটা কিন্তু দ্রবণ বলবে। আর জলের মধ্যে যখন তুমি আটা বা কি যেন একটা বলেছিলাম না? আটা বা যাই হোক কি যেন একটা বলেছিলাম, আটা মেশাও, সেটা কিন্তু তোমার হচ্ছে প্রলম্বন হবে। জলের মধ্যে দুধ মেশাও, সেটা কিন্তু কলয়েড হবে। মনে পড়ছে? প্রথমেই কিন্তু বলে এসেছি। তো দেখো, তা মাথায় রাখবা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কপার সালফেটের দ্রবণ টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না। ঠিক আছে? কপার সালফেটের দ্রবণ টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না, কিন্তু দুধ জল সেটা করে। দুধ জলের মিশ্রণে আমরা টিন্ডাল প্রভাব দেখি। চলো দেখো। আচ্ছা, আরও দেখা যায় কি এই কলয়েড? তোমার হচ্ছে দেখা যায় ওই যে তুমি দেখো না যে বিরাট ঘন যে জঙ্গলের মধ্যে গেলে পরে সূর্যের রশ্মি ওই ছিদ্র দিয়ে এমনভাবে আসে যেমন ওই আলোক রশ্মিকে দৃশ্যমান করে দেখা যায়। মানে এইসব জায়গায় তো সব বাতাস, ওই বাতাসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, সেই কণাগুলোই কিন্তু আলোক রশ্মি বিচ্ছুরিত করে, অর্থাৎ আলোক রশ্মির গতিপথকেও কিন্তু দৃশ্যমান করে। বা দেখো না যে কারোর যদি মানে বা মানে তোমাদের কারোর বাড়ি যদি ধরো টিনের বা মানে হচ্ছে কাঁচা বাড়ি থাকে, তাহলে দেখবা যে গরমের সময় সূর্যের মানে গরমের সময় বলতে কি, যখন সূর্য খুব প্রখর হবে, মানে সূর্য খুব প্রচণ্ড কিরণ দেবে, তখন দেখবা কোনো জায়গায় ছিদ্র-মিদ্র থাকলে না, একদম সরাসরি সেখান থেকে ঘরের মধ্যে আলো ঢুকে গেছে, একদম আলো রশ্মির গতিপথকেও দৃশ্যমান করছে। এটাও কিন্তু টিন্ডালের উদাহরণ। কারণ কি? কারণ তোমার ওই হচ্ছে তোমার ঘরের মধ্যে তো ধুলো কণা রয়েছে, সেই ধুলো কণাই কিন্তু তোমার এই ইসের মতো কাজ করছে। মানে হচ্ছে তো কলয়েডের মতো কাজ করছে। সেই ধুলো কণা কিন্তু ধুলো কণার মধ্যে দিয়ে আলোক রশ্মি আসছে মানে আলোক রশ্মির
আলোকে বিচ্ছুরিত করছে, তাই না? মানে সেই জন্যই কিন্তু আমরা ঘরের মধ্যে ওরকম কিন্তু দেখতে পাই। ওটাও কিন্তু কলয়েডের উদাহরণ। সেটাই আরকি বলছে। ঘরের মধ্যে বলো বা ঘন ছায়াযুক্ত মানে তোমার হচ্ছে জঙ্গলে বলো না কেন। ঠিক আছে? কলয়েডের ধর্মাবলী। দেখো কলয়েডের কথা মাথায় আসা মাত্রই তোমার দুধের সঙ্গে তুমি তুলনা করবা। দুধের কথা চিন্তা করবা আর কলয়েডের ধর্মাবলীগুলো নিজেই বলতে পারবা। দেখো ১ম এই বলছে যে কলয়েড হলো এক প্রকারের অসমসত্ব মিশ্রণ। অবশ্যই আমরা তো কেবলমাত্র দ্রবণকে দেখেছিলাম সমসত্ব। বাকি সব ক্ষেত্রে কিন্তু কলয়েড বলো, প্রলম্বন বলো এগুলো সবই হচ্ছে অসমসত্ব মিশ্রণ। বলছে কলয়েড কণাগুলোর আকার এতটাই ছোট হয় যে এদেরকে খালি চোখে আলাদাভাবে দেখা যায় না। অবশ্যই, অবশ্যই তুমি বলবা জল আর দুধের যে মিশ্রণ সেটা তো একটা কলয়েড। এবার সেই দুধের কণাগুলোকে কি তুমি খালি চোখে দেখতে পারবে? পারবে না। দুধের কণাগুলোর কথা বলছি কিন্তু সেগুলো তুমি খালি চোখে দেখতে পারবে না। অর্থাৎ কলয়েডের কণাগুলো হচ্ছে খুবই ছোট হয় যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু কিন্তু মাথায় রাখবে এই কলয়েডের কণাগুলোর আকার আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়। কেমন? যা কলয়েড দ্রবণের মধ্যে দিয়ে নির্গত কোনো রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। তাহলে আমরা দেখলাম যে দাদা দুধের কথা চিন্তা ভাবনা করো যে দুধের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় সেই আলোক রশ্মি কিন্তু বিচ্ছুরিত হতে পারে এবং আলোক রশ্মির গতিপথও দৃশ্যমান হয়। তাই বলবে যে কলয়েডের কণার আকার এতটা ছোট যে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়। সেই কারণে কলয়েডের দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মি বিচ্ছুরিতও হতে পারে এবং আলোক রশ্মির গতিপথও দৃশ্যমান হয়। দেখো বলছে যে কলয়েডকে যদি স্থিরভাবে রাখো তাহলে কলয়েডের কণাগুলো থিতিয়ে পড়ে না, অর্থাৎ কলয়েড হলো সুস্থির। অবশ্যই, অবশ্যই যেমন গ্লাসে দুধ জল রয়েছে, এবার তুমি কিছুক্ষণ বা যদি কয়েক ঘন্টা পর্যন্ত স্থিরভাবে রেখে দাও তবুও কিন্তু সেই দুধের কণাগুলো নিচের দিকে জমে যাবে না বা নিচে থিতিয়ে পড়বে না, অর্থাৎ বলবে কলয়েড হলো সুস্থির। কেমন? তারপরে দেখে নাও বলছি যে তাদেরকে মিশ্রণ থেকে পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায় না। অবশ্যই আমরা কিন্তু যে দেখেছিলাম অসমসত্ব মিশ্রণগুলোকে সাধারণত পরিস্রবণ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। যেমন কাদা জলকে তো তুমি কিন্তু পরিস্রবণ পদ্ধতির সাহায্যে মানে ছেঁকে আলাদা করতে পারবে জলের থেকে কাদাকে। কিন্তু দুধ জলকে কখনোই তুমি জল থেকে দুধকে ছেঁকে আলাদা করতে পারবে না। তার জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে যাকে সেন্ট্রিফিউগেশন পদ্ধতি বলে। তাহলে মাথায় রাখবে কলয়েডীয় দ্রবণকে পৃথক করতে গেলে আমাদের সেন্ট্রিফিউগেশন পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার দেখো যে কলয়েডীয় দ্রবণের দুটো উপাদান রয়েছে, একটা বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। মানে কি মাধ্যমের মধ্যে কি দশা রয়েছে, মানে মাধ্যমটা বড় দশাটা ছোট। দেখো একটু মনে করো দ্রবণের মধ্যে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে দ্রাব্য আর একটা হচ্ছে দ্রাবক। মানে যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা দ্রাবক বলি। আর যেটা কম পরিমাণে থাকে সেটাকে আমরা দ্রাব্য বলতাম, তাই তো? তাহলে ঠিক একই রকমই এই কলয়েডীয় দ্রবণের মধ্যে ওই দ্রাব্য দ্রাবকের পরিবর্তে থাকে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। যেটা বেশি পরিমাণে রয়েছে সেটাকে বলবে বিস্তার মাধ্যম, আর তার মধ্যে যেটা অল্প পরিমাণে রয়েছে সেটাকে বিস্তৃত দশা বলবে। যেমন বিষয়টা বোঝো। দেখো এই ছকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই ছক দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, মুখস্থ করতে হবে না। কেমন? মুখস্থ করতে হবে না, শুধু শোনো। আচ্ছা, আচ্ছা দেখো সবার প্রথমে মাথায় রাখবে যে নমুনা বা প্রকার কতগুলো? কলয়েডের 8টা নমুনা। কটা? 8টা। বলো 8টা নমুনা আমার সঙ্গে বলো। দুটো এরোসল, দুটো সল, দুটো ফোম, একটা ইমালসল, একটা জেল। আবার বলছি বলো, দুটো এরোসল, দুটো সল, দুটো ফোম, একটা ইমালসন, একটা জেল। তাহলে এই হলো 8 প্রকারের নমুনা রয়েছে। আচ্ছা, তা এবার দেখবো আমরা বিস্তৃত দশা আর মাধ্যম। মাধ্যম মানে যেটা বেশি পরিমাণে থাকবে সেটা, আর দশা মানে তার মধ্যে যেটা অল্প পরিমাণে আছে সেটা হচ্ছে দশা। আবারও বলছি শোনো, মাধ্যম মানে যেটা বেশি পরিমাণে থাকে সেটা, আর দশা মানে যার মধ্যে কোনো কিছু অল্প পরিমাণ জায়গা জুড়ে আছে, অল্প আছে, সেটা হচ্ছে দশা। আর উদাহরণগুলো তো আমরা দেখবই। দেখো প্রথমেই চলে আসো যে আমরা প্রকার দেখে নিয়েছি 8 প্রকার, দুটো এরোসল, দুটো সল, দুটো ফোম, একটা ইমালসল, একটা জেল। এবার দুটো এরোসল, এক এরোসলের উদাহরণগুলো মাথায় রাখবে শুধু। এক এরোসল হলো কুয়াশা, মেঘ, শিশির। কি বললাম? এক এরোসল হলো কুয়াশা, মেঘ, শিশির। দাদা একটু চিন্তা ভাবনা করো, কুয়াশা মেঘের কথা ভাবো। কত বড় আকাশ, সম্পূর্ণ আকাশটাই তো গ্যাস, সম্পূর্ণ আকাশটাই গ্যাস। তার মধ্যে কিছু কিছু জায়গায় জায়গায় মেঘ, অর্থাৎ
মেঘ মানেই তো যার মধ্যে জলীয় বাষ্প বা কণা রয়েছে সেটা তরল। বা শিশিরের কথা চিন্তা করো, যে সম্পূর্ণ ফাঁকা বায়ুমণ্ডলটাই তো বায়ু অর্থাৎ গ্যাস, যেটা মাধ্যম। আর যার মধ্যে কেমন দশা, জায়গায় জায়গায় ওই জলবিন্দু রয়েছে, তরল রয়েছে, অর্থাৎ সেটাই হচ্ছে দশা। অর্থাৎ গ্যাসের মধ্যে তরল বললে পরেই কুয়াশা, মেঘ, শিশির। কি বললাম? এক এরোসল রয়েছে দাদা গ্যাসের মধ্যে তরল, যেটা কুয়াশা, মেঘ, শিশির। তাহলে কুয়াশা, মেঘ, শিশির আসা মাত্রই তোমার মাথায় চলে আসবে এটা হচ্ছে এরোসল বলে। আর এখানে কুয়াশা, মেঘ, শিশির মানে ওই গ্যাসের মধ্যে দাদা তরল দশা, গ্যাসের মধ্যে তরল দশা। চলো আর একটা এরোসল দেখো, যে দুটো এরোসলের মধ্যে এক এরোসল গ্যাসের মধ্যে তরল, আর এক এরোসল গ্যাসের মধ্যে কঠিন। যেমন উদাহরণটা শুধু মাথায় রাখবে, ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া। ধোঁয়া দাদা, ধোঁয়ায় কি, ধোঁয়া তো বিরাট পরিমাণে গ্যাস থাকে, তার মধ্যে ক্ষুদ্র 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 কঠিন পদার্থের কণা থাকে, অর্থাৎ বলবা গ্যাসের মধ্যে কঠিনের দশা। গ্যাসের মধ্যে, গ্যাস মাধ্যমের মধ্যে কঠিনের দশা, সেটাও একটা এরোসল। মুখস্থ হলো? মুখস্থ হলো কি বলো, আবার বলো। দুটো এরোসল, দুটো সল, দুটো ফোম, একটা ইমালসন, একটা জেল। দাদা দুটো এরোসল, এক এরোসল হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির। এর উদাহরণগুলো মাথায় আসা মাত্রই বলবো, ওই কুয়াশা, মেঘ, শিশির মানে ওই বিরাট বড় গ্যাস, তার মধ্যে কিছু কিছু জলবিন্দু, ব্যাস এরোসল একটা গেল। আর একটা এরোসল মানে দাদা বিরাট বড় গ্যাস, তার মধ্যে কিছু কিছু কঠিন পদার্থ, অর্থাৎ যেমন ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া, তাহলে সেটা হচ্ছে গ্যাসের মধ্যে কঠিন। দুটো এরোসল হয়ে গেল। চলো এবার দেখো দুটো সল। এক সল বলবা, এক সল মানে, সল মানে কাদা। সলের কথা মাথায় আসা মাত্রই বলবা কাদা। কি বলবা? কাদা। এবার কাদা কিভাবে তৈরি করো বলো আমাকে? কাদা তুমি কিভাবে তৈরি করবা? তুমি একটা পাত্রে জল নিয়েছো, তার মধ্যে মাটি মিশিয়ে দিয়েছো, তাই না? তবেই তো কাদা হলো। তার মানে জল নিয়েছো, তার মধ্যে মাটি মিশিয়েছো, যেটা নিয়েছো সেটা মাধ্যম, যেটা মিশিয়েছো সেটা দশা। তাহলে তরলের মধ্যে কঠিন মিশিয়েছো, সেটাই হচ্ছে সল। তরলের মধ্যে মানে তরল মাধ্যমে কঠিন দশাই হলো সল। যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা কাদা। কি বলবে? মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা কাদা, সেটাই হচ্ছে সল। আর একটা সল মানে কঠিন সল। আর একটা সল মানে কি? কঠিন। এখানে বলেই দিচ্ছে যে কঠিন সল, কঠিনে কঠিন নাও। কঠিন সল মানে কঠিনে কঠিন নাও, রত্ন পাথর ঘোলাটে কাজ। কি বলবে? রত্ন পাথর ঘোলাটে কাজ। মুখস্থ হলো? বলো, বলো আমার সঙ্গে আবার বলো। একটু সময় নাও, কিন্তু তোমাকে এখানেই আমি পড়াটা মাথায় রাখি, মানে মুখস্থ করিয়ে দেবো। দেখো বলো, দুটো এরোসল, দুটো সল, দুটো এরোসল। এক এরোসল মানে দাদা কি, ওই গ্যাসের মধ্যে তরল, কুয়াশা, মেঘ, শিশির। আর এক এরোসল মানে ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া, মানে বুঝতে পারছো যে গ্যাসের মধ্যে কঠিন। আর কুয়াশা, মেঘ, শিশির মানে গ্যাসের মধ্যে তরল। দাদা দুটো সল মানে এক শুধু সল মানে কি? শুধু সল মানে কাদা। কাদা কিভাবে তৈরি হয়? তোমার জলের মধ্যে ওই কঠিন মেশাতে হয়, মানে তরলের মধ্যে কঠিন। আর একটা সল আছে দাদা কঠিন সল। দাদা কঠিন সল মানে কঠিনের মধ্যে কঠিন, রত্নবাদের ঘোলাটে কাজ। ব্যাস, চারটে মুখস্থ হয়ে গেল তোমার। চলো এবার দেখো দুটো ফোম। কি বলবে? দুটো ফোম। এক ফোম মানে সেভিং ক্রিম। ফোমের কথা আসা মাত্রই বলবে সেভিং ক্রিম। দাড়ি কামাতে যে ব্যবহৃত হয় সেভিং ক্রিম, সেটা। সেটা দেখো যখন তুমি দাড়ি কামাও, সেভিং ক্রিম কেমন হয়? তোমার হচ্ছে বলবা দা সেভিং ক্রিম সম্পূর্ণটাই হচ্ছে তরল দিয়ে তৈরি, তার মধ্যে কিছু কিছু ফপ 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 করে, মানে কিছু কিছু ফোপর থাকে, যেগুলো হচ্ছে গ্যাস দ্বারা ভর্তি থাকে, তাই না বস? তাহলে বলবা এক ফোম মানে সেভিং ক্রিম। সেভিং ক্রিম মানেই তরল দিয়ে যেটা তৈরি, আর তার মধ্যে কিছু কিছু বায়ু বুদবুদ বুদবুদ থাকে, সেগুলো হচ্ছে গ্যাস। বলবা তরলের মধ্যে গ্যাস হলো ফোম, যেটা সেভিং ক্রিম। আর এক ফোম, আর এক ফোম মানে ওই যে ঝামা পাথর, রত্ন। বলবা যে বলবা যে হচ্ছে কি, বলবা ঝামা পাথর। একটা ঝামা পাথরকে যদি তুমি ফাটাও, ফাটলে বলবা দেখবা ভেতরে এমন কি থাকে? ভেতরে দেখবা এরকম কি থাকে? হচ্ছে তোমার হচ্ছে ফোঁপর থাকে, তাই তো? ফোঁপরই তো বলে। যাই হোক, দেখে নাও যে এরকম ফাঁকা জায়গা থাকে যেখানে হচ্ছে গ্যাস দ্বারা ভর্তি থাকে। ঝামা পাথরের কথা চিন্তা ভাবনা করো, বা স্পঞ্জের কথা ভাবো। স্পঞ্জের ক্ষেত্রে কিন্তু ওরকম। তার মানে তুমি বলো একটা ঝামা পাথরের মধ্যে কোনটা বেশি পরিমাণে থাকে দাদা? ওই কঠিন পদার্থ বেশি পরিমাণে থাকে, ওর মধ্যে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে, সেখানে গ্যাস থাকে। অর্থাৎ বলবা যে আর এক ফোম মানে কঠিনের মধ্যে গ্যাস। কঠিনের মধ্যে গ্যাস, যার উদাহরণ হচ্ছে ঝামা পাথর, স্পঞ্জ, রাবার। আর এদিকে তোমার কি আছে? ফোম। ফোমকেই ফোম বলে। গেল। তাহলে আবার বলো দুটো এরোসল, দুটো সল, দুটো ফোম, একটা ইমালসন। ইমালসন মানেই তরলে তরল, দুধ। দুধ ইমালসন মানে দুধ, তরলে তরল। ইমালসন মানে কি? তরলে তরল, দুধ। দুধের কথা মাথায় আসে আমার, জলে দুধে, জলও তরল, দুধও তরল, জলের মধ্যে দুধ, অর্থাৎ ইমালসন। বা ফেস ক্রিম, ইমালসন বা ফেস ক্রিম, ওটাও কিন্তু তরলের মধ্যে তরল, অর্থাৎ ইমালসন।
আর একটা জেল, জেল মানে জেলি, মাখন, জেলি, জেলি, জেলি কথা আসা মাত্রই বলবা জেলি কিভাবে তৈরি হয়? কঠিনের মধ্যে গিয়ে কিছুটা তরল থাকে সেইটা হচ্ছে জেলি। মাখন, পনির মানে কঠিনের মধ্যে কিছুটা তরল মিশিয়েই কিন্তু জেলি তৈরি হয়। বোঝা গেল ছকটা কি মাথায় থাকলো তোমার? বলো আরেকবার বলো। মুখস্থ করিয়েই দিই। বলো ২ টো এরোসল, ২ টো সল, ২ টো ফোম, একটা ইমালশন, একটা জেল। দাদা ২ টো এরোসল, ১ এরোসল মানে হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির। তার মানে বুঝতেই পারছি বিরাট বড় গ্যাস, তার মধ্যে তরল। আরেকটা এরোসল দাদা ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া। মানে বিরাট গ্যাস, তার মধ্যে কঠিন। ২ টো ফোম, এই ২ টো সল দেখে নিই। ২ টো সল, ১ সল মানে মাথায় চলে আসবে কাদা। কাদা কিভাবে তৈরি হয়? তরলের মধ্যে কঠিন দিয়ে। আরেকটা সল যেটা কঠিন সল, কঠিনে কঠিন, রত্নপাথর ঘোলাটে কাজ। ২ টো ফোম, ১ ফোম মানে শেভিং ক্রিম, শেভিং ক্রিম, শেভিং ক্রিম মানে তরলের মধ্যে তরল, সরি, সরি, তরলের মধ্যে গ্যাস, তরলের মধ্যে গ্যাস। আরেকটা ফোম মানে হচ্ছে ঝামা পাথর, দিয়ে মাথায় রাখবো বিরাট কঠিন, তার মধ্যে কিছু, কিছু ফাঁকা জায়গা, গ্যাস অর্থাৎ কঠিনের মধ্যে গ্যাস। ইমালশন মানে তো তরলে তরল, যেটা দুধ, ফেস ক্রিম। আর একটা জেল রয়েছে, জেল মানে জেলি কিভাবে তৈরি হয়? ওই কঠিনের মধ্যে কিছুটা তরল থাকে অর্থাৎ কঠিনের তরল। ব্যাস, বোঝাতে পারলাম? চলো মিশ্রণীয় উপাদানগুলো বিভিন্ন পৃথকীকরণ পদ্ধতি, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।